এই গল্পের সকল পর্বের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। রুহামা কথাগুলো বলে ঘুরে দাঁড়ালো। আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তখনই নজরে পড়ল আকরাম তার পেছনে দাঁড়িয়ে আছে। আকরামের চোখ জোড়া রক্তিম হয়ে আছে। চোখ জোড়ায় চোখ রাখতে ভেতরটা কেঁপে উঠল রুহামার। কিছু বলবে তার আগেই আকরাম হনহন করে এগিয়ে এলো তার এবং সাইদের দিকে। আকরাম উপর থেকে কখন ফিরে এসেছে জানা নেই তার। কথা বলার সময় পারিপার্শ্বিক জ্ঞান ছিল না রুহামার। এই কথোপকথনের ঠিক কতটুকু আকরাম শুনেছে তার জানা নেই। তবে আকরামের মুখভাবে ভালো কিছুর আভাস পেল না রুহামা, বরং ঈষৎ ভয় তাকে নাড়া দিচ্ছে। ভয় পাবার কোনো কারণ অবশ্য নেই। সাইদের সাথে তার কথোপকথন অমার্জিত বা সন্দেহজনক ছিল না, কিন্তু ওই যে একটা তিক্ত শব্দ প্রাক্তন জড়িয়ে আছে সাইদের সাথে। সুতরাং আকরাম ক্রোধিত হলেও অনুচিত হবে না। রুহামা একবার সাইদের মুখের দিকে তাকালো। সে ঘেমে নিয়ে একসার হয়ে আছে। মাঘের প্রচণ্ড শীতেও তার কপালে ঘামের পরত। রুহামা মনে মনে আকাশ কুসুম চিন্তা করতে ব্যস্ত। ঠিক তখনই তাকে অবাক করে আকরাম একটা ফোন সাইদের দিকে এগিয়ে দিল। স্বাভাবিক কণ্ঠে বলল, এই যে তোমার জিনিস, সামলে রাখো। বলা যায় না কখন হাতছাড়া হয়ে যায়। আকরামের ছন্নছাড়া কথার কি মানে বুঝলো সাইদ জানা নেই। তবে সে একরকম সালাম দিয়ে ছুটে পালালো। সাইদ চলে যাবার পর আকরাম এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। হন হন করে লিফটে উঠে পড়ল। রুহামাও পিছু নিল। আড়ষ্টতায় জবুথবু হয়ে রয়েছে সে। আকরামের থমথমে মুখখানা আরও বেশি অস্বস্তিতে ফেলছে তাকে। তার মুখে একটা কথাও নেই। সে শুধু লিফটের নাম্বার প্লেটের দিকে চেয়ে আছে। পূর্বের ন্যায় তার চল শক্ত। কিভাবে কথাটা পারা যায় বুঝে উঠতে পারছে না রুহামা। হুট করেই তো বলা যায় না আপনি কি সব শুনে ফেলেছেন, তাহলে প্রমাণিত হবে চোরের মন পুলিশ পুলিশ। কিন্তু রুহামা তো চোর নয়, সে চুরি করতে চায় না। লিফট থামলো গন্তব্যে। দরজা খুলল। রুহামা বেরিয়ে যেতে উদ্যত হলেই আকরাম চাপা স্বরে বলল, স্ত্রীদের কিছু জিনিস মস্তিষ্কে রাখা উচিত। যতই হোক তাদের স্বামীর সম্মান জড়িত থাকে তাদের কাজের সাথে। আকরামের শীতল রসান্বিত মেশানো কথাটা শুনে রুহামা থমকে গেল। সে অবাক নয়নে তাকালো আকরামের মুখশ্রীর দিকে। আকরাম কি তবে তার এবং সাইদের কথোপকথন শুনে তাকে ভুল বুঝলো? রুহামা কিছু বলার আগেই আকরাম লিফট থেকে বেরিয়ে গেল। হন হন করে বাসায় প্রবেশ করলো সে। রুহামা একটা ছোট নিঃশ্বাস গোপন করে নিল। মনে মনে স্থির করলো আকরামের সাথে আর লুকোচুরি নয়, এবার সরাসরি কথাগুলো বলবে সে। রাতের খাওয়া দাওয়ার পালা শেষ। আদিবা বারবার তার বাঁ হাতের অনামিকার দিকে তাকিয়ে আছে। মনের মাঝে হাজারো প্রজাপতি ডানা মেলেছে তার। সাইদ নামক ব্যক্তিটিকে বেশ মনে ধরেছে এই 22 বছরের মেয়েটির। রুহামা ননদের এরূপ কাজ দেখে কেবলই হাসে। মেয়েটার প্রসন্ন মুখখানায় এক শীতল শান্তি আছে। বিয়ের পর থেকে এই মেয়েটির সাথেই বেশ ভালো বোঝাপড়া হয়েছে তার। সমবয়সী হবার দরুন তাদের চিন্তাধারাগুলোর বড্ড মিল। মন খুলে মেয়েটির সাথে কথা বলা যায়, হাসা যায়, আবার মন খারাপ হলে তার কাছে কাঁদাও যায়। আদিবা অজান্তে রুহামার সখীতে পরিণত হয়েছে। নিজের ছোট বোনের ন্যায় তাকে সোহাগ করে রুহামা, সেই জন্য ভয়টা বেশি। যদিও এই বিয়েটা পারিবারিক সম্মতিতে, এখানে অনেক মানুষের পছন্দ অপছন্দ জড়িত। তবুও ঘর পোড়া গরু সিঁদুরের মেঘ দেখলেও ভয় পায়। রুহামা মনে মনে ঠিক করলো সে আকরামের সাথে কথা বলবে। বিয়ে তো 1000 বার হবে না, একবারই হবে। তাই ভেবে চিনতে আগানো বুদ্ধিমানের। আকরাম আদিবার অভিভাবক, তাই তাকে জানিয়ে রাখলে সে উচিত সিদ্ধান্ত নিতে পারবে। নিজ ঘরে আকরাম ফাইলপত্র নিয়ে বসেছে। মিরপুর তফসিল অফিসের রেজিস্ট্রার সে। তার বন্ধুর একটা জমির কিছু কাগজে ঘাপলা হয়েছে। বন্ধু হিসেবে তাকে সাহায্য করা আকরামের দায়িত্ব, কিন্তু তাকেও অনেক কিছু মেপে কাজ করতে হয়। একটা ভুল সই জীবন দুর্বিষহ। এর মাঝে রুহামা দরজা ঠেলে ঘরে প্রবেশ করে। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বিছানায় বসল সে। আকরাম আর চোখে এক নজর তার পানে চাইল।
তারপর আবার ফাইলের কাজ করতে লাগলো। রুহামা একটু রয়ে শয়ে বলল, ঘুমাবে না? ঘুম আসলে ঘুমাবো। আকরাম পুনরাম ঈশ্বর ঝাঁজ মিশিয়ে উত্তর দিল। রুহামা কিছুক্ষণ চুপ করে থাকলো। শব্দগুলো কিভাবে উপস্থাপন করবে সাজিয়ে নিল। তারপর বলল, সাইদ নামক ছেলেটিকে তুমি কবে থেকে চেনো? রুহামার প্রশ্নে ফাইল থেকে মাথা তুলে চাইল আকরাম। তার ভ্রুযুগল কুঞ্চিত হয়ে এক বিন্দুতে মিলিত হয়েছে। সন্দেহান দৃষ্টি তাক করে আছে। অন্য সময় হলে রুহামা কথা এগোতো না, কিন্তু আজ না গিয়ে পারছে না। আদিবার ভবিষ্যতের কথা। রুহামা থেমে থেমে বলল, আসলে বিয়ে শাদির ব্যাপার, একটু খতিয়ে না দেখলে পরে আফসোসের সীমা থাকে না, তাই জিজ্ঞেস করছিলাম। আদিবার কথা তুমি ভাবো? এ কেমন অবান্তর প্রশ্ন। না ভাবার কি রয়েছে? সে আমার ননদ, আমি ছোট বোনের মতো তাকে স্নেহ করি। রুহামা খানিকটা অধৈর্য হয়েই উত্তর দিল। আকরাম তাচ্ছিল্যে হাসিয়ে হাসল। তারপর ফাইলগুলো নামিয়ে বিদ্রূপের স্বরে বলল, এতই যখন ভালোবাসো তবে আমাদের কাছে ব্যাপারটা লুকালে কেন? কি লুকোলাম? এই যে তুমি সাইদকে চেনো, শুধু চেনো তাই নয়, বেশ গভীরভাবে চেনো। কি জানে বলেছিল, অতীতের ভুল না কি যেন? শোনো রুহামা, আমি অবুঝ নই, আমি ব্যাপারগুলো বুঝি। তবে তুমি এখনও অতীত নিয়েই হা হুতাশ করবে জানা ছিল না। বসার ঘরে আংটি পরাবার সময়ও তুমি তার দিকে তাকিয়েছিলে। আমার এই কানের কাছের চুল এমনি রোদে পাকেনি। আমি তোমাদের মতো দ্রুত মানুষদের চড়িয়েই আয় করি। মানুষ কতটা ধুরন্ধর আমি জানি। তাই তোমাকে আবারও বলছি, আমার স্ত্রী হিসেবে আমার সাথে তোমার নামটা জড়িয়ে আছে। যা করবে ভেবে করবে। অবশ্য তোমার মতো বাচ্চা মেয়ের কাছে কী বা আশা করা যায়? আকরামের গম্ভীর কণ্ঠের কথাগুলো কেন যেন অপমানের চেয়ে দুঃখ বেশি দিল। বুকে বিষাদের জোয়ার বয়ে আনলো এই কটা কথা। আকাশ পাতাল ভেঙ্গে কান্না চোখের কাছে এসে ভিড় জমালো। অবশেষে কিনা মানুষটা তাকে ভুল বুঝলো। রুহামার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কণ্ঠে দলা পাকানো কষ্ট এসে জানান দিচ্ছে, কিন্তু ছেলে মানুষের মতো কাঁদবে না সে। আকরামের ভুল ভাঙানো বেশি জরুরি এখন। বেশ কষ্টে কান্না রোধ করে বলল, আপনি আমায় ভুল বুঝছেন। আমি এমন কোনো কাজ করিনি যা আপনার সম্মানে আঘাত হানে। হ্যাঁ, সাইদের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু তা বছর পেরিয়েছে। তার প্রতি আমার কোনো অনুভূতি নেই। যা আছে তা শুধু কিছু ক্ষত, কিছু আক্ষেপ, কিছু প্রিয় অপ্রিয় ঝাপসা স্মৃতি। যতই হোক, অবশ্য মনটা ভালোবেসেছিল একটা সময়। তবে এতটা দুর্বল নই যে মরীচিকার পিছনে ছুটব। আপনার সাথে আমার বিয়ের সত্যটাকে অস্বীকার করব। আমি চিন্তিত আদিবাকে নিয়ে। মেয়েটি সাইদকে পছন্দ করে। মানুষ একবার যা করে পুনরায় সেই কাজটা করার প্রবৃত্তি থাকে। সাইদ আমাকে হুট করে তার জীবন থেকে বিলীন করে দিয়েছিল। তাই সে যে আদিবার সাথে এমন কিছু করবে না, সেই চিন্তাটাই আমার ভিতরে বারবার ঘুরপাক খাচ্ছে। জানি আপনার পছন্দের উপর আঙ্গুল তুলছি, কিন্তু এটা সারাটা জীবনের ব্যাপার। এখন বাকিটুকু আপনার ইচ্ছে। অনেকগুলো কথা বলল রুহামা। তার ভেতরটা তীব্র যন্ত্রণায় ছেয়ে গেছে। আকরাম নামক গম্ভীর মানুষটার চোখে নিজের প্রতি অবিশ্বাস সহ্য হলো না তার। সে তড়িৎ গতিতে বাথরুমের দিকে চলে গেল। আকরামের সামনে কাঁদতে বড্ড লজ্জা লাগছে। আকরাম কিছু বলল না, শুধু একরাশ চিন্তা নিয়ে তাকিয়ে রইল সে। মুখ হাত ভালো করে ধুয়ে আকরামের পাশে শুয়ে পড়ল রুহামা। আকরাম তার ফাইল দেখার কাজ চালিয়ে গেল। রুহামা দ্বিতীয়বার তাকালো না আকরামের দিকে। মাথা ব্যথা করছে। কান্না করলেই তার মাথা ব্যথা করে, তখন বড্ড ঘুম পায়। তাই মিনিট বিশেকের মাঝেই তলিয়ে পড়ল সে ঘুমে। গভীর রাতে অনুভব করলো একজোড়া পুরুষালী হাত তাকে শক্ত করে বেষ্টনীবদ্ধ করে রেখেছে। রুহামা চোখ খুলল না। এই হাত জোড়া কার সেটা যে তার জানা। 3 দিন পর বিকালে আদিবার মাথা আশ্রয় দিচ্ছিল রুহামা। মেয়েটা বড্ড আলসে, কিছুতে চুল বাঁধতে চায় না। 2 দিন পর বিয়ে হবে, এখন এত গা ছাড়া দিলে হয়? এই তো রুহামা দিব্যি একা হাতে সংসার সামলাচ্ছে। হ্যাঁ, সে নিপুণ নয়,
তবে একেবারে আকাম্য নয়। প্রতিদিন ভুল করে আবার শিখে। এভাবে এই 2 মাস কেটেছে তার। এর মাঝে কলিং বেল বাজে। আদিবাকে বসতে বলে নিজে উঠে যায় রুহামা। দরজা খুলতেই হন হন করে ঘরে ঢুকে আকরাম। আকরাম এত তাড়াতাড়ি ঘরে ফিরে না। ফিরতে ফিরতে 7টা বাজে। কিন্তু আজ ব্যতিক্রম। উপরন্তু তার মুখ লাল হয়ে আছে, যেন একদলা অগ্নিলাভা সে নিজের ভিতর আটকে রেখেছে। সুমাইয়া বেগম ছেলেকে দেখে রুহামাকে বলল, বৌমা, ওকে পানি দাও, কেমন হাঁপাচ্ছে দেখো। রুহামা বিলম্ব করল না, পানি নিয়ে আসলো। তখনই আকরাম এবার মুখ খুলল, কিন্তু যা বলল তার জন্য সুমাইয়া বেগম প্রস্তুত ছিলেন না। সাইদের মাকে ফোন করে জানিয়ে দাও মা, এই বিয়ে হবে না।